মমতার চাকরি ও ক্ষতিপূরণের আশ্বাসেও ভিজছে না চিড়ে। হসপিটালের অবস্থা আমরা তো এটাতে একদমই খুশি না, কারণ আজকে এনার সাথে হয়েছে, কালকে অন্য কারোর সাথে হবে। কি ব্যবসা হচ্ছে এখানে সেটা তো আমরা বলতে পারছি না। এখানে কি ব্যবসা হচ্ছে? মানে একটা আমরা চাই দিদি, আমরা চাকরি নিতে আমাদের কিন্তু প্রত্যেকটা পরিবারের সাথে যেন এরকম না হয়। ঘটনায় তদন্তের আশ্বাস হাসপাতাল সুপারের। লিখিত অভিযোগ জমা পড়লে আমরা তদন্ত কমিটি করব, সেটা আমরা আগেই জানিয়ে দিয়েছিলাম। তারপরে এই ঘটনাটি ঘটেছে মুখ্যমন্ত্রী কনভয়ের কাছে। তাতে ম্যাডাম যেটা আমাদের নির্দেশ দিয়েছেন আমরা সেই নির্দেশ মেনে আমরা এনকোয়ারি কমিটি আবার করে দিয়ে রিফর্ম করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা করেই দিচ্ছি, এক্ষুনি করে ফেলছি। এর আগে বালি চুরি, কয়লা চুরি, চাকরি চুরি দেখেছে এই রাজ্য। এবার সরকারি মর্গ থেকে চুরি যাচ্ছে মৃতদেহের চোখ। তৃণমূল জমানায় এ কোন সংস্কৃতি? টিটপ বিশ্বাস ও মেঘা রায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। রাজ্যের শিক্ষা, রেশন, মিড ডে মিল চুরির ঘটনার কথা আমরা শুনেছি, আর এবার চোখ চুরি, মৃতদেহ থেকে চোখ চুরি। বারাসত মেডিকেলের মর্গ থেকে এমনটাই অভিযোগ তুলছে পরিবার। ইঁদুরে খুব লেখেছে চোখ, সাফাই দিচ্ছে এবার হাসপাতাল কর্তৃপক্ষ। সরকারি হাসপাতালে পাচার চক্রের ঘুঘুর বাসা, যে কারণেই চোখ চুরি যাচ্ছে মৃতদেহের। ক্ষোভ প্রীতম ঘোষের পরিবারের। হাসপাতালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পরিবারের। রাতেই যশোর রোডে মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ। মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এমনকি মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতেও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুরুতর অভিযোগ ধামাচাপা দিতেই দান খয়রাতি মমতার। আর এই চেষ্টা তো প্রথমবার নয়, এর আগেও একাধিকবার এই চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরি দিয়ে প্রতিবাদের আগুন নেভানোর চেষ্টা মুখ্যমন্ত্রীর। এই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রীতম ঘোষ হাসপাতালের মর্গ থেকে তাকে যখন বাড়িতে নিয়ে যাওয়া হয়, তার মৃতদেহ যখন বাড়িতে নিয়ে যাওয়া হয়, সেই সময় দেখা যায় তার চোখ নেই। এরপরেই প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন তার পরিবার সহ স্থানীয় বাসিন্দারা। মুখ্যমন্ত্রীর কনভয় আটকে দেখানো হয় বিক্ষোভ। যশোর রোডে মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, গুরুতর অভিযোগ ধামাচাপা দিতে, ক্ষতিপূরণ দিতেও নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। এমনকি চাকরি দিয়ে প্রতিবাদের আগুন নেভানোর চেষ্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন, গতকাল রাতের ছবি। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি আটকে কার্যত বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমরা জানবো। আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে মৃতের বাড়ি থেকে। সরাসরি চলে যাবো ঐন্দ্রিলার কাছে। ঐন্দ্রিলা, পরিবারের লোকজন তারা ঠিক কি বলছেন আরো একবার তোমার মাধ্যমে জানতে চাইবো। সরকারি হাসপাতাল থেকে চোখ উদাও, কি ফেসিলিটি পাবো আমরা? হাসপাতাল নামেই হাসপাতাল, একটা সরকারি হাসপাতাল থেকে চোখ উধাও হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেরকম তো হলো আমাদের সাথে। ঠিক আছে, আপনারা মুখ্যমন্ত্রীর কাছে কিছু দাবি রাখতে চাইছেন? হ্যাঁ অবশ্যই, আমরা চাই আগে আমার ভাইয়ের এই যে এরকম একটা ঘটনা ঘটলো তার আগে আমরা মীমাংসা চাই। সে প্রকৃত দোষী কে, আগে আমরা সেটা চাই, তারপর পরে সবকিছু। আমরা আগে চাই যে এরকম ঘটনা যাতে আর অন্য কারোর সাথে না হয়, সেই দিকটা যেন দিদি দেখে। আর দিদি আমাদের পাশে আছে, দিদির সাথে কথা হয়েছে, দিদি আমাদের আশ্বাস দিয়েছে, দিদির উপরই ভরসা করে আমরা আছি। এক দিদির কাছে আপনি নিজে অনুরোধ রাখছেন, আপনি নিজেও দিদি একজন, তো ভাইকে হারিয়ে একে তো মনের অবস্থা ভেঙে পড়েছে, বুঝতে পারছি। কথা বলার মধ্যে আপনার মানে বারবার জড়তা, ভাইয়ের অবস্থায় ভাইয়ের দেহ আনতে পাচ্ছেন না, এমন একটা দিন। না, ভাইয়ের দেহ আমরা এখনো হাতে পাইনি। আমরা যাতে দেহটা আজকে হাতে পাই সেই ব্যবস্থাই যেন দিদি আমাদের করে। হাসপাতালের এই ধরনের সুপারের মন্তব্য যে একটা মানুষ মারা গেছে, তার চোখ চলে গেছে, দেহ আনতে পারছেন না, ইঁদুর খেয়ে নিয়েছে, এরকম যুক্তি এটা মানে দেখেছেন এর আগে? আগে কখনো দেখিনি, এই প্রথম। কখনো শুনিও নি, আমাদের বাড়ির পাশে হাসপাতাল, কোনোদিন আমরা শুনিনি যে এরকম হয়েছে। আমাদের সাথে এরকম আমার জানা নেই, কিন্তু আমাদের সাথে এরকম হবে আমরা ভাবতে পারিনি। আপনারা লড়বেন এই বিষয়টা? অবশ্যই অবশ্যই, আমরা শেষ দেখতে চাই। নাহলে তো আমরা কালকেই বডি নিয়ে চলে আসতাম। আমাদেরকে অনেকবার বলা হয়েছিল বডি নিয়ে যান, আমরা বডি নিইনি। আমরা আগে জানতে চাই কে করলো এই ঘটনাটা, তারপরে আমরা বডি চাই। কিন্তু আজকে আমাদেরকে বলা হয়েছে সমস্ত কিছু মিটিং করে মীমাংসা করে তদন্ত করা হবে। মীমাংসা করলে যদি আপনাদের বুঝিয়ে দেয়? না, আমরা তো বুঝবো না, আমরা তো জানতে চাই মানুষটা কে, দেখতে চাই এত কিছু কেন করলাম। এই মনের পরিস্থিতি নিয়ে আমরা এত কিছু করলাম, এত লড়াই করলাম কালকে থেকে, আমাদের বুঝিয়ে দিলে আমরা বুঝে যাবো, সে তো হবে না।
আমরা তো বুঝবো না, আমরা কিচ্ছু চাই না, শুধু আমরা দোষীকে সেটাকে আমরা জানতে চাই। হ্যাঁ, কারণ আপনারা তো বলছেন যে ভাইয়ের চোখ অপারেশন করার মতন করে বের করা হয়েছে, আপনারা বডিও দেখেছেন। হ্যাঁ হ্যাঁ, ওখানে সবাই দেখেছে, আমাদের কাছে প্রুফও আছে। চোখটা যখন সে মারা যায় তার চোখ কেমন ছিল, মরে যাওয়ার পর তার চোখ কেমন, সব প্রুফ আমাদের কাছে আছে। সেগুলো তো সুপারের কাছে আপনারা নিশ্চয়ই। অবশ্যই আমরা সব সাবমিট করেছি। তারপর তারা সবাই বলেছে ব্যবস্থা নেওয়া হবে, তারা সবাই বলেছে। দেখি আমাদের আজকে কি ব্যবস্থা নেওয়া হয়। কখন মানে যাবেন আপনারা? আমরা একটু পরেই বেরিয়ে যাবো, 11:30 সময় ওখানে বোর্ড মিটিং আছে, ওখানে গিয়ে দেখি। কারা কারা থাকবেন কিছু বলে? না, সেই সমস্ত বিষয় আমরা কিছু জানি না। বাড়ির লোকদের যেতে বলে? বাড়ির লোক 11:30টার মধ্যে। হ্যাঁ। তারপর মীমাংসা করার জন্য বলা হয়েছে? হ্যাঁ, তারপর কি বলে সেই হিসাবে আমরা ডিসিশন নেব। হ্যাঁ অবশ্যই। উনি কে? উনি আমার দিদি। দিদি, দিদি বুঝতে পারছি ভাই এক দিদি সামনে রয়েছে, আপনি নিজেও দিদি, আপনার চোখের জল আমি বুঝতে পারছি। এই মুহূর্তে মনের অবস্থাও খুব স্বাভাবিক। আমি তাও জানতে চাইবো আপনারা পরিবার হিসেবে এই মুহূর্তে কি চাইছেন? একটা সরকারি হাসপাতাল পরিষেবা নিতে যায় মানুষ, সেখানে মানুষের চোখ উধাও হয়ে যাচ্ছে। যেটা হয়েছে বিচার চাই আমরা। বিচার চাইছেন? কথা বলার মতো অবস্থায় নেই আমি। বাড়িতে ছোট্ট বাচ্চা মেয়েও তো ছোট বাচ্চা আছে, বাচ্চা বউ থাকে না এখানে, বউ এখানে থাকে না, আসা যাওয়া করে। মায়ের অবস্থা কি? মায়ের অবস্থা খুবই খারাপ, মা পুরো ভেঙে পড়েছে, তার সন্তান হারিয়েছে, সেটা বোঝেন। সে মা কি মানে এক তো সন্তান হারা যন্ত্রণা, তারপর দেহ পাচ্ছে না, মরেও শান্তি পেল না, আমার ভাই মরেও শান্তি পেল না, এমনই কপাল ভাই। আচ্ছা, উনি অভিযোগ করছিলেন যে চোখটা আপনারা যেরকম দেখেছেন সেরকমটা গিয়ে দেখেছেন নেই। আমি বললাম না তো হসপিটালে, যেহেতু আমি এখানে বাড়ির থেকে শুনেছি, উনি যেটা অভিযোগ করেছে সেটা একান্ত ঠিকই অভিযোগ। ঠিকই। কি চাইছেন তাহলে এই মুহূর্তে? আমরা চাইছি এর বিচার হোক। সরকারি হাসপাতাল স্বাস্থ্যমন্ত্রীর সামনে পরিবারের তরফ থেকে কালকে আপনারা বিক্ষোভ, একটা কিছু একটা ব্যবস্থা করুক। এরকম কেন করবে? হাসপাতালে তো আমাদের সাথে হয়েছে, কালকে অন্য কারোর সাথে হবে, তাই না? আজকে আমাদের উপর দিয়ে কি গেছে আমরা হারিয়েছি আমরা জানি। তার একটা মানুষ সে মরেও শান্তি পেল না, তাকে মরেও যেটা মানুষ, এটা আপনি বলুন, এরা কি মানুষ? ইঁদুর খেয়ে নেওয়া যুক্তি। হ্যাঁ, এরা কি মানুষ? মানুষ মরে যেও শান্তি পাচ্ছে না, তাহলে কাউর তাহলে কোনো ফেসিলিটি নেই তো এখানে। এই বারাসাত হসপিটালে কিসের ফেসিলিটি আপনি বলুন? মোড়েও কেউ শান্তি পেল না, কথা বলার মতো অবস্থায় নেই। বুঝতে পারছি। আমরা দুই দিদির সঙ্গে কথা বলছিলাম, এক দিদি এখানে রয়েছে, তা বলছেন যে তার ভাইয়ের মৃত্যুর পরও শান্তি পেলেন, আর আরো এক দিদি বলছেন যে আমরা এই মুহূর্তে বিচার চাই। দেখো, এই যে ঘটনাটা ঘটেছে সত্যি এই মুহূর্তে আশ্চর্যের বিষয়। পরিবারের লোকজন সুবিচারের দাবি জানাচ্ছেন, পরিবারের লোকজনের মানসিক অবস্থা সেই জায়গায় নেই, কিন্তু তার সত্ত্বেও তারা বিচারের দাবি জানাচ্ছেন। এই মুহূর্তে ঐন্দ্রিলা আমাদের সঙ্গে যেমন রয়েছে পরিবারের সঙ্গে, ঠিক সেরকমই বারাসাত হাসপাতাল থেকে রয়েছে আমাদের আরেক প্রতিনিধি মেঘা। আমি এই মুহূর্তে একবার সরাসরি মেঘার কাছে চলে যাই। মেঘা, দায়সারা উত্তর হাসপাতাল কর্তৃপক্ষে তারা বলছেন যে ইঁদুরে খুবলে নিয়েছে চোখ। পরিকাঠামোগত কি পরিস্থিতি যে ইঁদুরে চোখ খুবলে নেবে? একেবারে দেখো, এই মুহূর্তে আমি বারাসাত হসপিটালে রয়েছে এবং এমার্জেন্সি বিল্ডিং এর সামনে এই মুহূর্তে আমি রয়েছি। সেই ছবি দেখতে পাচ্ছ, এই এমার্জেন্সি বিল্ডিং এ প্রথমে প্রীতম ঘোষকে নিয়ে আসা হয়েছিল এবং তারপর তাকে মৃত ঘোষণা করা হয় এবং সরাসরি তাকে নিয়ে যাওয়া হয় যে এখানে সামনে পাশে যে মর্গ রয়েছে সেখানে। এবং আমি এখানকার একটু ছবিটা দেখানোর জন্য বলবো, এখানে কোনো রকম কোনো ওয়েটিং রুম নেই। এখানকার যে হাসপাতালের পরিকাঠামোটা আমি সেটা একটু দেখার জন্য বলবো। যারা রোগীর পরিবার পরিজনেরা রয়েছেন তারা কার্যত একদিকে এরকম একটি শেডের তলায় রয়েছেন এবং আমি আরেকটা ছবি একটু দেখানোর জন্য বলবো। সামনে আবর্জনা স্তূপ পড়ে রয়েছে এবং যদি একটু ক্যামেরার লেন্সটা যদি একটু পেছনের দিকে ঘোরানো যায়, পাশে জল একেবারে আমরা দেখতে পাচ্ছি নোংরা জলাশয়। একদমই হাসপাতালের অবস্থা তথৈবচ, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। মেঘা, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমি আরো একবার চলে যাবো ঐন্দ্রিলার কাছে। ঐন্দ্রিলা, এর বাবা মারা গেছে অনেকদিন আগে, আমার মা বাবা হয়ে গেছে। হ্যাঁ, দেখো, আমরা রুমকি এই মুহূর্তে ওই বাড়িতেই রয়েছে। আমরা পিসির সাথে কথা বলছি, দিদিরাও এই মুহূর্তে ভেঙে পড়েছেন। তুমি দেখতে পাচ্ছ পিসির চোখে জল, কারণ
তার যে ভাইপো তাকে এখনো আনা যায়নি বাড়িতে। 3 দিন আছে, এত লোকে অপারেশন ওইখানে হয়েছে, ওই কারোর চোখ তো শুনিনি, ওরটা এরকম হলো কেন? ওর ওরকম এত লোক পোস্টমর্টম করে, তাদের চোখ তো তারা দেখে, আমার বড় ছেলে দেখে চোখ নেই, তুলসী পাতা বাদ দেবে কেন ওরা চোখে? তুলসী পাতা দেওয়া ছিল, হ্যাঁ তুলসী পাতা দেওয়া ছিল চোখে। তারপর তুলসী পাতা সরাতে হ্যাঁ দেখে আমার বড় ছেলে দেখি চোখ, আমার বড় ছেলের ঘরে এইটা দেখি তুলসী পাতা চোখ একদম গর্ত করে তোলা একটা। ইঁদুরে খেলে কি ওরকম করে পুরো খেয়ে নেবে? এরকম পুরো তোলা তুলে নিয়েছে পুরো। ইঁদুরে খেলে খোঁচা মারবে, এ করবে, দুটো চোখে ইয়ে করবে, একটা চোখ ইঁদুরে খেয়ে নেবে। ওনার দিদি বলছিলেন যে এমন করে চোখটা নেই, মানে মনে হচ্ছে যেন অপারেশন করে তোলা হয়েছে। সত্যি কি এরকম লাগছে? হ্যাঁ আমি তো জানি না, আমি হাঁটতে পারি না, আমার পায়ে অপারেশন হয়েছে। কিন্তু একটা সরকারি হাসপাতাল, মানুষ যায় রোগের জন্য। আমি ভর্তি ছিলাম, ব্রেন স্ট্রোক হয়ে গেছিল, দেখে শুধু পয়সা দিন, ওষুধপত্র তো দেবে, শুধু লিখে দেবে, কিনতে হয়েছে আমার বরফ। হ্যাঁ আমরা কথা বলি দিদির সাথে। মর্গে কোনো ঠান্ডার ব্যবস্থা নেই, মর্গের কথা। হ্যাঁ বরফ আমরা কিনে বিকালবেলায়, সোমবারে বিকালে আমার দাদা গিয়ে বরফ কিনে প্যাকেট করে আমার দাদারা গিয়ে রেখে এসছে, তখন তো সব ঠিকঠাক। তারপরে সব উদাও। পরের দিন সকালবেলা গেছেন? সকালবেলা থেকে না, সকালে তো বডি দেয়নি, যখন বিকাল দুপুর নাগাদ বডি আমাদের হাতে দিয়েছে, দুপুরের পরে তখন দেখেছি এই অবস্থা, চোখ নেই। সকালবেলায় যদি চোখ বরফের মধ্যে ইঁদুর ঢুকে চোখ খেয়ে নেবে, হ্যাঁ, আর ইঁদুর খেলে, ইঁদুরের খাওয়া দেখলে লোকে বুঝবে না, খুব লানো হবে। হ্যাঁ অবশ্যই ইঁদুর খেয়ে নিয়েছে। আর এদের কিচ্ছু বলার নেই, এরা যে এত চিকিৎসা ব্যবস্থাকে বিজনেস করে নিয়েছে, সাধারণ মানুষের মনের অবস্থা এরা বোঝে না, এরা শুধু টাকায় বেচে দিয়েছে কারোর কাছে নিশ্চয়ই, নাহলে চোখ নিয়ে ওরা কি করবে? অর্গান ব্যবসা চলছে ওখানে, আরো ভিতরে যে কি করেছে আমরা তো জানি না। ওই জন্য আমরা চাই পুরো তদন্ত হোক, ইনভেস্টিগেশন হোক, হয়ে সমস্ত কিছু আমাদেরকে প্রমাণ সমেত আমরা জানতে চাই কে করেছে এরকম। হ্যাঁ দেখো, পরিবার তো অনেকবার বলছেন যে বারবার অভিযোগ করছেন যে চোখটা তারা যেভাবে দেখেছেন সেভাবে নেই। তাহলে এখন এটা প্রশ্ন, তাদের চোখটা কোথায় গেল? পরিবার অভিযোগ করছেন যে যখন তারা বরফ কিনে দিয়ে এসছেন সেই মুহূর্তেও তারা দেখেছেন তাদের ভাইয়ের দুটো চোখ একদম পরিষ্কার। যখন তারা বডিটা আনতে যাচ্ছেন সেই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এমন ভাবে চোখটাকে তো মানে সেখানে নেই, যেন মনে হচ্ছে যেন কোথাও গিয়ে তুলে নেওয়া হয়েছে। আমরা যেমনটা কথা বলছিলাম পিসির সঙ্গে, তিনিও এই মুহূর্তে চোখে জল নিয়ে বলছেন যে তার ভাইপোর যে চোখ, যেটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না একটা সরকারি হাসপাতাল থেকে, ভাবা যে এরকম ঘটনা। আমি সেটাই বলছি যে কেন চোখটা তুলে নেবে, আর এক তুলসী পাতা কেন দেবে চোখে? কোনদিন শুনেছি মর্গে তুলসী পাতা দেয়? দিদি বলছিলেন যে একটা সরকারি হাসপাতাল থেকে ব্যবসা চলছে, আপনারাও কি সেইটাই অভিযোগ করছেন? হ্যাঁ, নাহলে চোখটা কোথায় যাবে? একটা মানুষ মারা গেল, তার দেহ আনতে যাচ্ছেন, এখনো বাড়ি আনতে পারলেন 3 দিন হয়ে গেল, মরে গেছে ছেলেটা, দেখতে পাচ্ছেন না। সকালে যখন এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে তখন দেখি দুটো চোখ মেলা, চোখের থেকে প্রাণটা বেরিয়েছে, হাসপাতালে নিতেই মরে গেছে। আর সেই ভাইপোকে এখনো দেখতে পারিনি? না দেখতে পারিনি, আমি তো দেখতে পারিনি। স্বাস্থ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কোনো অনুরোধ রাখবেন? আমি জানি না, আমার কিছু বলবেন ভাইপোর জন্য এরকম একটা অবস্থার মধ্যে আপনাদেরকে থাকতে হচ্ছে? হ্যাঁ, বিচার চাইছেন। তুমি বুঝতে পারছো রুমকি তাদের মনের অবস্থা। তারা এই মুহূর্তে দেখো ঘড়ির কাঁটায় বাজে 7টা। আমরা যখন এসছি তখন আরো সকালবেলা, তারা সকলেই জেগে রয়েছে, তাদের দু চোখে ঘুম নেই। তারা বাড়ির ছেলেকে তারা এখনো পর্যন্ত পাননি। একদম দেখো সাধারণ মধ্যবিত্ত ঘর, দেখো একদম ঢোকা এই রাস্তা দিয়ে তুমি ঢুকছো এবং যে পাশে তুমি রেল লাইন দেখতে পাবে। দেখো আমি আমার ভিডিও জার্নালিস্ট ঝঙ্কাকে বলবো একটু দেখানোর জন্য, শুভ্রাংশু ঘোষকে, যে এই রেল লাইন একদম 1 নম্বর রেল লাইন বারাসাতের এই গেটের একদম পাশেই যে এইখানেই রয়েছেন তারা, একদম সাধারণ ঘর এবং একজন সাধারণ পরিবারের ছেলে এই প্রীতম।
তার মৃত্যু হয়েছে এবং শুধু তাই নয়, মৃত্যুর পর হাসপাতাল থেকে বাড়ি আনতে পারছেন না দেহ, এমন একটা পরিস্থিতি। তুমি দেখো এই মুহূর্তে আমি রাস্তাটার ছবি একবার দেখানোর জন্য বলবো যে বারাসাতের এই যে রাস্তা, আমরা সোজাসুজি ঢুকছিলাম তখনই আমরা বহু মানুষের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে বাবু সোনা হিসেবে পরিচিত সে গোটা পাড়ায়। বাবু সোনার মৃত্যু হয়েছে এবং গোটা জায়গায় এই মুহূর্তে সকলেরই মুখে মুখে। দিদি একটু দাঁড় করাই আপনাদেরকে এবং কথা বলি যে বাবু সোনা, তাই তো? হ্যাঁ, ভালো ছেলে, ভালো ছেলে, এমনি খুব ভালো ছেলে, সব দিন দেখি তো ঘুরে বেড়ায়, ভালো ছেলে। এই যে হাসপাতাল থেকে নিয়ে আসতে পারছে না বডি, শুনেছেন তো? হ্যাঁ হ্যাঁ শুনেছি। চোখ পাওয়া যাচ্ছে? হ্যাঁ, একটা চোখ নাকি পাওয়া যাচ্ছে না ওর, তো এটা ঠিক না তো করা, ঠিক একটা ছেলে এইভাবে হয়েছে, এইভাবে তো করা তো ঠিক না। বাড়ির লোক বলছেন যে এমন ভাবে চোখটা নেই, তা দেখে মনে হচ্ছে কেউ খুব লেখায়নি, অভিযোগ রয়েছে, তুলে নেওয়া হয়েছে। সত্যি আপনারা কি এরকমটা বলছেন? হ্যাঁ ঠিকই তো, শুনছি তো তাই, মানে ওটা তো ঠিক না, মানে এক ছেলেটা ওর তো শুধু মাথায় লেগেছে। একটা সরকারি হাসপাতাল, হ্যাঁ আমাদের সবার মাথার ছাদ আমরা ভাবি সরকারি অবশ্যই, হাসপাতাল, ঠিক, আর সেই হাসপাতালে এই অবস্থা। হ্যাঁ এরকম হচ্ছে তো, বিশ্বাস রাখতে পারছেন সরকারি? আর এই বারাসাত হাসপাতালে যেতে পারবেন? আর মানে বিশ্বাস হয় ওই জায়গাটায় যাওয়া, যে জায়গাটায় যাই আমরা। তুমি বুঝতে পারছো মানুষের বিশ্বাসে। মাসিমা একটু কথা বলি, হাসপাতালে নিশ্চয়ই যান, বারাসাত হাসপাতালে কিছু হলো না হলো অসুবিধা সুবিধায় যান তো? সেই হাসপাতালে এই যে আপনাদের পাড়ার ছেলের এই অবস্থা, যেতে পারবে না? দেখতে যেতে হবে। বাবু সোনা, তাই তো? বাবু সোনা ছেলেটা ভালো, ছেলেটা ভালো, ছোট্ট একটা বাচ্চা মেয়ে রয়েছে। এটা সরকারি পরিষেবার এই হাল, কি বলবেন সরকারি হাসপাতালগুলো নিয়ে? আরো ভালো করা দরকার কি? তুমি বুঝতে পারছো যে এখানে এই যে একটা ছোট পাড়ার মধ্যে এই গলি দিয়ে ঢুকলেই হচ্ছে এই বাবু সোনা, তার বাড়ি রয়েছে। তুমি বুঝতে পারছো এই জাস্ট এই গলি দিয়ে ঢুকলেই রেল গেটের একদম পাশে এই প্রীতমের বাড়ি। কাজে বেরিয়েছিল প্রীতম, এমনটাই বলছেন বাড়ির লোকেরা। সোমবার দিন এই ঘটনাটি ঘটে এবং রিজেন্টের কাছে হয়েছে খুব সম্ভবত। হ্যাঁ, রিজেন্টের কাছে অ্যাক্সিডেন্টটা ঘটে এবং তারপর যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় রুমকি, সেই সময় তারা বুঝতে পারেন যে তাদের ভাইয়ের কন্ডিশন ডিটোরিয়েট করছে। হাসপাতালে ইমার্জেন্সিতে যখন প্রীতমকে নিয়ে যাওয়া হয় সেই মুহূর্তেই কিন্তু তারা বুঝতে পারেন যে কোথাও গিয়ে তার ভাই আর নেই। যখন চিকিৎসকদের ডাকা হয় সেই মুহূর্তে চিকিৎসকরা তাকে হাসপাতালে ইমার্জেন্সিতে নিয়ে যায় এবং তারপর সেখান থেকে জানানো হয়, চিকিৎসকরা জানান যে তার মৃত্যু হয়েছে এবং সে বডি পাওয়ার জন্য তারা অপেক্ষা, যেরকম ফর্মালিটিস থাকে যে হাসপাতালে বেশ খানিক ঘন্টা রাখতে হয় এবং সেই অপেক্ষায় তারা করছিলেন। তারা এমনকি মর্গের জন্য বরফও কিনে দিয়ে এসেছিলেন। তারপর তারা যখন বডি আনতে যাচ্ছেন তখন দেখছেন যে তার ভাইয়ের চোখ উধাও। আমরা বারবারই একটা কথাই বলছি, যারা এই মুহূর্তে এখানে রয়েছেন তাদের চোখে ঘুম নেই। আমরা একটু কথা বলি। মাসিমা, আপনি কে হন? আমি আসি, এই বাড়িতে আসেন প্রতিবেশী? এমনি পাশেই থাকেন? বাবু সোনাকে তো যে ছোট থেকে দেখছেন। হ্যাঁ, সরকারি হাসপাতালে, বারাসাত হাসপাতালে যেতে পারবেন আর এই বিশ্বাস নিয়ে? যাও, তা কি? এই যে বাবু সোনার মৃত্যু হয়েছে শুনেছেন তো? হ্যাঁ, একটা সরকারি হাসপাতালে আপনাদের পাড়ার ছেলে কি নিয়ে আসতে পারছে না, বিশ্বাস থাকবে আর আপনাদের? হ্যাঁ, থাকবে না তো বলো, মানুষ তো ভয় পাবে যে হ্যাঁ হ্যাঁ হতেই পারে এরকম। হ্যাঁ, যাবার দরকার হলে যাবো। দেখো, আমরা কথা বলছি, তারা এই মুহূর্তে রয়েছেন। আমি আবার একবার কথা বলি, দিদির কাছে যাই। আচ্ছা, পাড়ার লোকেরাও বলছে যে, সবাই বলছে পাড়ার লোক সবাই চলে গেছে তো না, সবাই চলে গেছে। রাতভর আপনারা হাসপাতালে ছিলাম না, আমি তো বাড়িতে ছিলাম। রাতভর হাসপাতালেই রয়েছে? হ্যাঁ, সারাদিন 3-4 দিন, 3 দিন। আজকে 3 দিন হয়ে গেছে না? একটা অ্যাক্সিডেন্টের বডি হয়ে গেছে আজকে, 3 দিন হয়ে গেছে। 3 দিন হয়ে গেছে। 3 দিন হয়ে গেছে। দেখো রুমকি, 3 দিন। সোমবার এই ঘটনা ঘটেছে, আজকে মঙ্গল পেরিয়ে বুধবার হয়ে গিয়েছে। এখনো পরিবারের সদস্যরা বডি পাননি, দেহ পাননি তারা, এবং বারাসাত হাসপাতালের প্রতি তাদের যে ভয় বা আশঙ্কা, ভীতি, তা কিন্তু প্রতিবেশীদের মধ্যেও চোখে পড়ছে। অনেক ধন্যবাদ ঐন্দ্রিলা আমাদের সঙ্গে থাকার জন্য। বারাসাত হাসপাতালে যেখানে চোখ চুরির অভিযোগ, মৃতদেহ আনতে গিয়ে চোখে দেখা যায় তুলসী পাতা। হাসপাতালের তরফ থেকে তুলসী পাতা কেন দেওয়া হবে, ঠিক এই অভিযোগ করছে পরিবার। তুলসী পাতা সরানোর পরেই দেখা যায় যে তার চোখ নেই, মৃতদেহের চোখ নেই, আর এরপরেই ক্ষোভে ফেটে পড়ে পরিবার। হাসপাতালের সুপার এই নিয়ে কি বলছেন শোনাই আপনাদের। আমার কাছে যে বাড়ির লোকজন তারা এসেছিলেন, তা আমরা আগেই এটা সম্বন্ধে বলেছি যে এরকম অভিযোগ যদি কেউ করে থাকে যে আমার কাছে লিখিত অভিযোগ জমা দিতে বলেছি।
লিখিত অভিযোগ জমা পড়লে আমরা তদন্ত কমিটি করব, সেটা আমরা আগেই জানিয়ে দিয়েছিলাম। তারপরে এই ঘটনাটি ঘটেছে মুখ্যমন্ত্রী কনভয়ের কাছে, তাতে ম্যাডাম যেটা আমাদের নির্দেশ দিয়েছেন আমরা সেই নির্দেশ মেনে আমরা এনকোয়ারি কমিটি আবার করে দিয়ে রিফর্ম করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা করেই দিচ্ছি, এক্ষুনি করে ফেলছি, কালকের মধ্যে আমরা আপাতত। সরকারি হাসপাতালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, আর এই অভিযোগে রাতে যশোর রোডে মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে কার্যত বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পরিবারের লোকজন। তারপরেই বিক্ষোভ থামাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন শোনাই। কথা বলে নিয়েছি এবং যেটা ঠিক করলাম সেটা হচ্ছে যদি এই ঘটনাটা করে থাকে টোটাল এনকোয়ারি অর্ডার দিলাম, এবং 2 হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, সিসিটিভি ফুটেজে দেখা হবে, এবং যে পরিবারের এই ঘটনা ঘটেছে তাদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়া হবে। যে মারা গেছে তাকে তো ফিরে পাওয়া যাবে না, কিন্তু যারা এই অপরাধটা করেছে তাদের বিরুদ্ধে যাতে বিচার করা হয় তার জন্য এনকোয়ারি করে শাস্তি দেওয়া হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।